বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে আমরা আলোচনা করব পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব নিয়ে। এই অধ্যায়টি হলো তোমাদের বইয়ের নবম দশম শ্রেণীর বইয়ের শেষ অধ্যায়। সুতরাং আজকে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাবের ধারণা, মানে এই হিসাবটি বলতে আসলে আমরা কি বুঝি, এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। পরিবার যেহেতু কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, তাই এর হিসাব ব্যবস্থা সঙ্গত কারণেই ব্যবসা প্রতিষ্ঠানের মতো হবে না। মূলত পরিবার হচ্ছে একটি অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান। অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবারেও আর্থিক লেনদেন সংগঠিত হয়, অর্থাৎ এখানে আয় আছে এবং ব্যয়ও আছে। সুতরাং আয় ও ব্যয়ের পূর্ব পরিকল্পনা থাকা জরুরি। সুষ্ঠুভাবে পরিবারকে পরিচালনা করতে হলে, অর্থাৎ নির্দিষ্ট আয়ের মধ্যে সুখী জীবনযাপন করতে হলে পরিকল্পিত হিসাব নিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাবে ধারণা যেটা পেলাম, যে প্রতিষ্ঠানের মতো পারিবারিক একটি হিসাব নিকাশ রয়েছে, যেখানে নিকাশগুলো সুষ্ঠুভাবে যদি আমরা পরিকল্পিতভাবে করি, তাহলে আমাদের সুখী জীবনযাপন, ভবিষ্যতের যে সঞ্চয়ের যে বিষয় এবং একটি প্রতিষ্ঠিত এবং ভালো একটি পরিবার হিসাবে আমরা তৈরি করতে পারব। এবার আসি আমরা এই অধ্যায় থেকে আমরা আলোচনার শেষে আমরা কি শিখতে পারবো বা কি জানতে পারবো। পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, পারিবারিক বাজেট প্রণয়ন করতে পারবো, পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবো, আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের বাজেট প্রণয়ন ও তার হিসাব সংরক্ষণ করতে পারবো। এবার আমরা তাহলে দেখব যে পারিবারিক হিসাবের বৈশিষ্ট্যগুলো কি। প্রথম বৈশিষ্ট্য, এটি অমুনাফাভোগী সংগঠন, অর্থাৎ এই প্রতিষ্ঠান যেহেতু পারিবারিক হিসাবের কথা বলছি আমরা, এখানে তো মুনাফা করার কোনো প্রশ্নই ওঠে না, সুতরাং এটাকে বলবো আমরা অমুনাফাভোগী একটি সংগঠন বা প্রতিষ্ঠান। স্বতন্ত্র একক নির্ধারণ, অর্থাৎ এখানে কারোর সাথে কোনো পরিবারের হিসাবের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, একটি পরিবার একটি পরিবার থেকে স্বতন্ত্র। দায়বদ্ধতা, প্রত্যেকটি পরিবার তাদের নিজেদের কাছে দায়বদ্ধতা রয়েছে, অন্যদের কাছে নয়, অন্য পরিবারের কাছে নয়। নগদ লেনদেন, পারিবারিক হিসাবে একটি বৈশিষ্ট্য হলো সাধারণত পারিবারিক যে দৈনন্দিন যে লেনদেনগুলো হয়ে থাকে বেশিরভাগই নগদে হয়ে থাকে। নির্ধারিত খাত, একটি পরিবারের যে ব্যয়গুলো হয় বা আয়গুলো হয় সাধারণত নির্ধারিত, লিমিটেড কিছু আয়ের খাত এবং কিছু ব্যয়ের খাত থাকে। মুনাফা নির্ণয়, তার পরিবারের যে এখানে তো ব্যবসা প্রতিষ্ঠান নয়, মুনাফা বলতে এখানে তার আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট থাকে এটুকু আমরা মুনাফা বলতে পারি। এখন আসি আমরা পারিবারিক হিসাবের প্রয়োজনীয়তা কি, কেন আমরা পারিবারিক হিসাব তৈরি করব। প্রথমত হলো সুষ্ঠু পরিকল্পনা, পারিবারিক সচ্ছলতা, অর্থাৎ আর্থিক বিষয় যেন ভালো থাকে, আর্থিক অবস্থা। মূল্যবোধ সৃষ্টি, অর্থাৎ মূল্যবোধ হলো সাধারণ যে সেন্স, বোধ, ভালো মন্দর জ্ঞান, এই মূল্যবোধটুকু আমাদের যখনই পারিবারিক হিসাব ব্যবস্থা থাকে তখন আমাদের মূল্যবোধ সৃষ্টি হয়। সঞ্চয় ও ভোগ প্রবণতা, সঞ্চয় মানে জমা রাখা, আর এই জমা থাকলে আমরা ভবিষ্যতে এটা ভোগ করতে পারবো এবং আমাদের সংসারের কাজে ব্যয় করতে পারবো। পারিবারিক বাজেট, পারিবারিক বাজেট পারিবারিক হিসাবের অন্যতম প্রয়োজনীয় একটি বিষয়, কারণ পারিবারিক বাজেট হলো একটি ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ এই পরিবারের আয় ব্যয়গুলো সে তৈরি করে তার পরবর্তীতে সে কাজকর্ম শুরু করে। সুতরাং পারিবারিক বাজেট একটি প্রয়োজনীয় বিষয়। পারিবারিক শৃঙ্খলা, যখনই একটি পরিবারে মূল্যবোধ সৃষ্টি, সঞ্চয়, পারিবারিক বাজেট থাকবে, সুষ্ঠু পরিকল্পনা থাকবে,
তখন ওই পরিবারে যে পারিবারিক যে শৃঙ্খলাটুকু নিয়ম কানুন সব ঠিক থাকবে। এবার আসা আমরা পারিবারিক বাজেটের প্রস্তুত প্রণালী। আমরা কিভাবে প্রস্তুত করব পারিবারিক বাজেট? প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুত করতে হবে, প্রথমে মূল্য নিরূপণ করতে হবে, সম্ভাব্য আয় অর্থাৎ ওই পরিবারে কোন কোন উৎস থেকে আয় হয় সেই উৎসগুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে। বাজেটের ভারসাম্য রক্ষা, অর্থাৎ বাজেট করলেই হবে না, সে বাজেটটি যেন একটি ভারসাম্য রক্ষা হয় আয় ব্যয়ের সঙ্গে, সেদিকে আমাদের রক্ষা করতে হবে। যুগোপযোগী বাজেট প্রণয়ন, অর্থাৎ সময়ের সাথে বর্তমানের সাথে মিলিয়ে বাজেট প্রণয়ন করতে হবে। এবার আসি আমরা ব্যয়ের খাতওয়ারি বন্টন। একটি পরিবারে আমরা এটা আনুমানিক 6 সদস্যের পরিবারের হিসাব অনুযায়ী এটি একটি আনুমানিক ব্যয়ের খাতওয়ারি, অর্থাৎ কোন কোন খাতে কত পার্সেন্ট তোমার আয়ের ব্যয় করতে পারি আমরা, সেই বিষয়গুলো এখানে আনুমানিকভাবে তোমাদের পাঠ্য বই থেকে তুলে ধরা হলো। খাদ্য খাতে শতকরা তোমার 20 থেকে 25% আমরা ব্যয় করতে পারি। বস্ত্র খাতে অর্থাৎ পোশাক খাতে 5 থেকে 10%। বাসস্থান যেহেতু আমাদের ব্যয়বহুল বিষয়, সেখানে 30 থেকে 40%। শিক্ষা খাতে আমরা 10 থেকে 15% আমরা ব্যয় করতে পারি। যানবাহনের ক্ষেত্রে 15 থেকে 20%, অর্থাৎ পরিবহন সেক্টরে। এবার আসি আমরা পারিবারিক আর্থিক বিবরণীর কি কি ধাপ রয়েছে, কয়টি ধাপ বা কোন ধাপগুলো আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আমাদের প্রথমে যে বিষয়টি আমাদের করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সেটি হলো প্রাপ্তি ও প্রদান হিসাব। এরপরে আয় ব্যয় বিবরণী, অর্থাৎ আয় এবং ব্যয় বিবরণী তৈরি করতে হবে, যেখান থেকে আমরা আয় উদ্বৃত্ত অথবা ব্যয় উদ্বৃত্ত, অর্থাৎ বছরের শেষে আয়ের পরিমাণ আয় থাকলো না আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হলো, সেই বিষয়গুলো আমরা এই বিবরণীর মাধ্যমে জানতে পারবো। তৃতীয় নম্বর হলো আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী বলতে এখানে একটি পরিবারের কি কি সম্পদ রয়েছে এবং তার কি কি দায় দানা রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এই বিবরণীর মাধ্যমে জানতে পারবো। তাহলে আজকে আমরা পারিবারিক আত্মকর্মসংস্থানমূলক হিসাবের থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই বিষয়গুলো আমরা মূল বই দেখে বাসায় আরো ভালোভাবে একটু রিডিং করব, ভালোভাবে বুঝে শুনে পড়ার চেষ্টা করব, এবং বইতে আরো বিস্তারিত রয়েছে, সেগুলো আমরা দেখব, জানব, শুনব এবং ক্লাসকে ফলো করব। তাহলে আগামী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আজকে রেখে তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি, এবং সব শেষে তোমাদের কাছে একটি বিষয়, সেটি হলো আমরা এই করোনার মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে চলব, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবো, বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং সরকারি বিধিনিষেধগুলো মেনে চলব। তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।